আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব গাজা দখলের পরিকল্পনায় ইসরায়েলি মন্ত্রিসভার অনুমোদন। সর্বশেষ থাকছে আরবদের গোলামিতেই রক্তাক্ত গাজা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। গাজা দখলের পরিকল্পনায় ইসরায়েলি মন্ত্রিসভার অনুমোদন। গাজা উপত্যকাকে পুরোপুরি দখলের জন্য প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পরিকল্পনার অনুমোদন দিয়েছে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা। শুক্রবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, নিরাপত্তা মন্ত্রিসভা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর গাজা দখলের পরিকল্পনার অনুমোদন করেছে। একই সঙ্গে যুদ্ধক্ষেত্রের বাইরে থাকা বেসামরিক জনগণকে মানবিক সহায়তা দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। বিবৃতিতে আরও জানানো হয়, হামাসের সঙ্গে যুদ্ধবিরতির বিনিময়ে ইসরায়েলে যে 5টি শর্ত দেবে তার একটি তালিকা মন্ত্রিসভার অধিকাংশ সদস্য সমর্থন করেছে। শর্তগুলো হলো হামাসকে নিরস্ত্রীকরণ, হামাসের হাতে থাকা 50 জিম্মিকে ফেরত আনা, গাজা উপত্যকার নিরস্ত্রীকরণ, গাজায় ইসরায়েলের নিরাপত্তা নিয়ন্ত্রণ, হামাস বা ফিলিস্তিন কর্তৃপক্ষ নয় বরং বিকল্প কোনো বেসামরিক সরকারের হাতে গাজার শাসন হস্তান্তর। এর আগে বৃহস্পতিবার ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, সন্ত্রাস বিরোধী অভিযান শেষ হলে গাজায় শাসন এমন একটি বেসামরিক প্রশাসনের হাতে তুলে দেওয়া হবে যা ইসরায়েলের ধ্বংসে উৎসাহী নয়। তবে কারা এই প্রশাসন পরিচালনা করবে সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা জানাননি তিনি। নেতানিয়াহু আরও বলেন, আমরা হামাসকে উৎখাত করতে চাই, কিন্তু গাজা নিজেদের করে রাখতে চাই না। আমরা একটি নিরাপত্তা বেষ্টনী চাই, তবে শাসন নয়। এমন আরব শক্তির হাতে গাজা দিতে চাই, যারা সঠিকভাবে শাসন করতে পারবে এবং আমাদের জন্য হুমকি হবে না। এদিকে বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ এই পরিকল্পনার তীব্র সমালোচনা করে বলেন, এটি মানে আরও যুদ্ধ, আরও জিম্মির মৃত্যু এবং বিপুল অর্থের অপচয়। আরবদের গোলামিতেই রক্তাক্ত গাজা, রক্তে ভাসছে গাজা, বুলেট বোমা আর খোদাই থেকে শিশুর কান্না, মায়ের চোখে শূন্যতা, চারপাশে ধ্বংস, আগুনের আর হাহাকার। এই নৃশংসতার মাঝেও কিছু চিত্র আরও গভীরভাবে বিদ্ধ করে আরব বিশ্বের নীরবতা, নেতৃত্বের নির্লজ্জ আত্মসমর্পণ। যে অঞ্চলের রাজপথগুলোর আরব ঐক্য, ফিলিস্তিন মুক্তি আর মুসলিম ভ্রাতৃত্বর স্লোগানে কাঁপা থাকার কথা, আজ সেখানকার প্রসাদগুলো একেবারেই নীরব। কর্পোরেট চুক্তি আর মার্কিন মদদের নরম আলোয় ঝলমল। ইসরায়েল যখন ফিলিস্তিনি ঘরে বোমা ফেলে, তখন আরব শাসকরা ওয়াশিংটনে তেল বেচার চুক্তিতে সই করতে ব্যস্ত। কারো কারো মুখে ফিলিস্তিনের জন্য 2-1 ফোঁটা নকল কান্না থাকলেও তাকিয়ে থাকে মার্কিন ইশারার দিকে, যার কারণে গাজা আজ রক্তাক্ত। এই গুলামি নতুন কিছু নয়, এটি শুধু পুরনো আরব ফ্যাসাদ, এর উত্তরাধিকার যা ব্রিটিশ ঔপনিবেশিক শক্তির তৈরি, আর এখন মার্কিন আধিপত্যের ছায়ায় মিডল ইস্টায়। প্রথম বিশ্বযুদ্ধের পর ওসমানী শাসন পরবর্তীতে যে আরব রাষ্ট্রগুলো গড়ে তোলা হয়েছিল তা এই অঞ্চলের নিজস্ব অধিবাসীদের জন্য নয়, বরং গড়ে তোলা হয়েছিল পশ্চিমা সাম্রাজ্যবাদীদের জন্য স্বার্থ রক্ষায়। সম্প্রতি মিডল ইস্ট আইয়ে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাসবিদ এবং চ্যান্সেলর চেয়ার পদে অধিষ্ঠিত উসামা মাকদিসির লেখা এক নিবন্ধে এমন মতামত তুলে ধরা হয়েছে। নিবন্ধে উল্লেখ করা হয়েছে, 1918 সালে উসমানী শাসন পরবর্তী মধ্যপ্রাচ্যে ব্রিটিশ আধিপত্য স্পষ্ট হয়ে উঠতে দেখা যায়। 1919 সালের তথাকথিত প্যারিস শান্তি সম্মেলনের সময় ব্রিটিশরা বুঝে যায়, ব্যাহত প্রতীয়মান স্বনির্ধারণীয় এ যুগের নিজেদের আধিপত্য আর সরাসরি চাপিয়ে দিতে পারবে না তারা। তাই তাদের আধিপত্য আড়াল করতে দরকার স্থানীয় কর্তৃত্ব নামের এক মুখোশ। কিছু ব্রিটিশ সাম্রাজ্যবাদী যেমন টি লরেন্স ভাবতেন, তারা আরবদের সহায়তা করার মধ্য দিয়েই নিজেদের অহংকার চরিতার্থ করেছেন, কিন্তু তারা মূলত ব্রিটিশ সাম্রাজ্যেরই সেবক ছিলেন। 1916 সালে হাশিমি নেতা শরীফ হোসাইন ইবনে আলীকে সমর্থন ও অর্থ সহায়তা দিয়ে আরব বিদ্রোহে উস্কানি দেয় তারা। হাশিমেরা আগে ওসমানীদের সেবা করলেও প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশের পক্ষে চলে যায়। এটি ছিল ব্রিটিশের পরোক্ষ শাসন নামে এক পুরনো কৌশলেরই নতুন সংস্করণ। উদ্দেশ্য ছিল যে কোনো প্রকৃত স্বাধীনতার উদ্যোগ রুখে স্থানীয় শাসনের নামে নিজেরাই শাসন চালিয়ে যাওয়া। 1967 সালের পর থেকে যুক্তরাষ্ট্র ব্রিটিশদের স্থান নিয়ে মধ্যপ্রাচ্যে প্রধান প্রভাবশালী শক্তিতে পরিণত হয়। তাই
তারাই আবার গড়ে তোলে নতুন রূপের আরব মুখোশ। এরপর থেকে চলছে এখানে আজকে আরব মুখোশ 2.0। প্রকৃতপক্ষে এই পুরনো ব্রিটিশ ঔপনিবেশিক ছকেরই পুনরাবৃত্তি, তবে এবার তা যুক্তরাষ্ট্রের আধিপত্যে টিকিয়ে রাখার জন্য অত্যন্ত ব্যবহৃত হচ্ছে। আজকের আরব শাসকরা নিজেদের কিছুটা কৌশলী ভূমিকা রাখতে পারেন, তবে তা যুক্তরাষ্ট্রের নীতির প্রতি অনুগত থেকেই। বিশেষত ফিলিস্তিন প্রশ্নে জনমতের বিপরীতে গিয়েও এই শাসকরা কখনো নীরব দর্শক, কখনো সহচর। এক বাক্যে বলা যায়, তারা এমন এক বহিঃশক্তির ছত্রছায়ায় টিকে আছে যে শক্তি মুসলিম ও আরবদের তাচ্ছিল্য করে।